হচ্ছে কানের ভিতরের একটা ক্রনিক ইনফেকশন। কানের ভিতরের ক্রনিক ইনফেকশন মানে হচ্ছে 14 দিনের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা ক্রনিক বলি আর কি। তাহলে 14 দিনের বেশি ধরে কানে যদি কোনো ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্রনিক সাবঅরেটিভ অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া মানে হচ্ছে, অটাইটিস মানে হচ্ছে কান, মিডিয়া মানে হচ্ছে মাঝখানে, আর ক্রনিক সাবঅরেটিভ মানে পচা দুর্গন্ধযুক্ত কানের রোগ। ঠিক আছে, মাঝখানে কানের তো 3টা অংশ, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর ইনার ইয়ার। কানের 3টা অংশ, না চাকো না, কানের 3টা অংশ, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর ইনার ইয়ার বা ইন্টারনাল ইয়ার। তাহলে মিডল ইয়ারে যেটা মানে মধ্যকর্ণ, তাই না? মিডল ইয়ারে বাংলা মধ্যকর্ণ না? মধ্যকর্ণতে যদি কোনো ইনফেকশন হয়, এই বই বন্ধ রাখো, বই বন্ধ রাখো। ও তো আমি আগের দিন বলেছি বই বন্ধ রাখতে, ওসব বইয়ের সঙ্গে কোনো কিছু মেলবে না। বই বের করা তোমাদের কোনো যুক্তি নেই, ওই সমস্তগুলো বাড়ি বেশি পড়বা। তাহলে কি হবে এইটা হবে একটা, যে প্রথম যখন ইনফেকশন না হওয়ার আগে একটা স্টেজ আছে, ইনফেকশন হওয়ার পরে একটা স্টেজ আছে। তাহলে ইনফেকশন হওয়ার আগের একটা স্টেজ কি, যে কান ব্যথা হয়, কান গরম হয়, কানের মধ্যে দিয়ে হালকা হালকা পানির মতো আসতে পারে, তারপর কানে শুনতে সমস্যা হয়, কানের মধ্যে শো শো শব্দ হয়, দুম দুম করে বাজে, এই সমস্তগুলো কানের ভিতরে হতে থাকে। এইটাকে অ্যাকুট কেস বলে। যখনই ইনফেকশনটা হয় তখনই এইভাবে হয়, কানের এই জায়গাটা ব্যথা করে, কানের মধ্যে শো শো করে, দমদম আওয়াজ হয়, একটু হালকা পানি পানি মতো আসে, কানের মধ্যে একটু ব্যথা ব্যথা মতো হয়, একটু চুলকায়, এসবগুলো হতে থাকে। এগুলো হচ্ছে কানের প্রাথমিক স্টেজ, মধ্যকর্ণের ইনফেকশনের, এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজ। আর দ্বিতীয় স্টেজ যেটা হচ্ছে ক্রনিক হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে পুজ আসা বন্ধ হয়ে যায়। প্রথমে অ্যাকুট স্টেজে পুজ আসতে পারে, বা তারপরে ক্রনিক স্টেজে কদিন পরে পুজ আসতে পারে। পুজ আসা, ব্যথা, চুলকানো, এগুলো কানের 3টা জিনিস থাকবেই। পুজ আসা, ব্যথা, চুলকানো, এগুলো কানের মধ্যে থাকবে আর কি। কিন্তু দীর্ঘদিন ধরে যদি এগুলো চলে, দীর্ঘদিন ধরে এগুলো চলতে লাগলে এক সময় কান দিয়ে আর পুজ আসে না, হয়তো মাঝে মাঝে একটু অর্ধেক আসে, সেটা প্রচণ্ড দুর্গন্ধ, এবং ওই লোকটার ওই পানি আসার কারণে বা হালকা হালকা পুজ আসার কারণে ওই লোকটা বুঝতে পারে যে আমার কানে একটা ইনফেকশন রয়ে গেছে। তখন তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তার ওটা পরীক্ষা নিরীক্ষা করে, অটোল্যারিঙ্গোস্কোপি মেশিন আছে, তাই সমস্ত দিয়ে কান টান দেখে, পরীক্ষা টরীক্ষা করে তারপর দেখে যে ওর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় যেহেতু কানের সঙ্গে আমাদের ব্রেনের যোগাযোগ আছে আর কি, কানের সঙ্গে ব্রেনের যোগাযোগ আছে আর কি। হ্যালো, কে বলছেন? না, আমি তো ক্লাস নিতে চলে আসছি। আমি আর 4টের পরে ছাড়া ফ্রি হব না। আমি এইমাত্র চলে আসলাম, আমার 3টায় ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, 4টেই। দেখা যাচ্ছে যে ওই পরীক্ষা নিরীক্ষাগুলো করে বা ওই পরীক্ষা নিরীক্ষাগুলো যদি সঠিকভাবে করা যায়, করার পরে কানের বিস্তারিত জিনিস জানা যায়। এবং কানের সঙ্গে কিন্তু ব্রেনের যোগাযোগ আছে, সম্পর্ক আছে। টেম্পোরাল বোন এখানে, এর তলে ব্রেন ম্যাটার থাকে। কারণ কানের সঙ্গে যেহেতু যোগাযোগ আছে, ককলিয়ার নার্ভ দিয়ে যোগাযোগ আছে কানের সঙ্গে, সেহেতু কানে কিছু হলে সেটা আবার ব্রেনকে অ্যাফেক্ট করতে পারে, ব্রেনের সঙ্গে অ্যাফেক্ট হয়, ব্রেনের সঙ্গে মিশে যায়। মনে করো কানের ভিতরে একটা টিউমার হলো, এরকম বহু দেখা গেছে আর কি। সেই টিউমারটা পরীক্ষা করে দেখার পরে সিটি স্ক্যান করা হলো বা এমআরআই করা হলো, অন্য কোনো পরীক্ষা আছে, যে সমস্ত পরীক্ষা এগুলো ধরা পড়ে, পরীক্ষা করে দেখা গেল যে ওইটা ব্রেনের মধ্যে পর্যন্ত চলে গেছে টিউমারটা। তখন নিউরোসার্জনের লাগে অপারেশন করতে। নিউরোসার্জন তখন সেই এখানে মাথা, এই হাড়ের এই জাংশন সুসার বলে, এই সুসারগুলো এরকম করে সরাইয়ে ভিতর থেকে ওই টিউমার কাটে আর কি।
কেটে তারপরে আবার লাগাই দিয়ে সব ঠিকঠাক করে আর কি। এই জন্যে কানের ইনফেকশানটাকে একদম অবহেলা করা ঠিক না। কানে যদি কোনো ইনফেকশান হয়, বিশেষ করে আর্লি স্টেজে, তাহলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করতে হবে, করা উচিত আর কি। তা না হলে দীর্ঘদিন ধরে দেখবা যারা কানে শোনে না বলে তারা কি করে, কানে ইয়ার রিং পরায়। ইয়ার রিং না, ইয়ার মানে অডিওমিটার, এটা কানের মধ্যে দিয়ে রাখে। ওর আবার সুইচ আছে, অন করলে শোনা যায়, অফ করলে শোনা যায় না। হাতের কাছে সুইচ থাকে, এটা ব্যাটারি দিয়ে চলে, ব্যাটারিটা পকেটের মধ্যে রাখতে, কানের সুইচ অফ অন করলে শুনতে পাই। এগুলো কেন হয়? এগুলো হচ্ছে যারা দীর্ঘদিন ধরে কানের রোগটাকে গুরুত্ব দেয় না। কানের রোগ হয়েছে গুরুত্ব দেয় না। আমরা কিন্তু কানের রোগ হলে, নাকের রোগ হলে এগুলো কিন্তু ডাক্তারের কাছে খুব কমই যাই। প্রথম স্টেজে গ্রাম্য ডাক্তারদের দেখাই, তারপরে যখন খারাপ হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই। তাও আসে ধরো আমাদের কাছে। আমাদের কাছে আসলে আমরা তো নাক কান গলার ডাক্তার না মূলত, কিন্তু আমরা নাক কান গলার কিছু আইডিয়া আমাদের আছে আর কি। কিছু আইডিয়া বা কিছু কনসেপশন আমাদের এমবিবিএস ডাক্তারে তো পড়তে হয়। এমবিবিএস ডাক্তারই তো আমাদের নাক কান গলা পড়তে হয়। তাহলে সেখান থেকে আমাদের খানিকটা আইডিয়া আছে। একটা লোক এসে যদি বলে যে আমার নাকের মধ্যে পলিপ হয়েছে, ওরা চুলকাচ্ছে, তাহলে আমরা বুঝি যে কী ওষুধ দিতে হবে। আবার একটা লোক এসে বলতে যে আমার কানে ইনফেকশান, কান দিয়ে দীর্ঘদিন ধরে আমার পানি পড়তেছে, বা কানে দিয়ে যে পুজটা মতো আসছে এটা দুর্গন্ধ, সহ্য করা যাচ্ছে না, পাশে কেউ থাকতে পারে না দুর্গন্ধে, তখন আমরা বুঝি যে এগুলো ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেছে মানে তখন এগুলো চিকিৎসা করা ভাইটাল দরকার হয়ে পড়ে। তাও আমরা একটা কোর্স বা দুটো কোর্স তারে ট্রিটমেন্ট করি আর কি। ট্রিটমেন্ট করে যদি দেখা যায় যে ভালো হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, ভালো অ্যান্টিবায়োটিক দিলে কানের ইনফেকশানগুলো কন্ট্রোল হয়ে গেলে কোনো সমস্যা থাকে না। আর যদি দেখা যায় সেটা না হয়, যদি কানের ইনফেকশানটা কন্ট্রোল না হয়, তখন আমরা নাক কান গলার ডাক্তারের কাছে পাঠাই দিই যে তোমরা নাক কান গলার ডাক্তারের কাছে যাও, যেই দেখিয়ে এসো আর কি। অনেক সময় দেখা যায় যে এই ইনফেকশানগুলো যদি তুমি কন্ট্রোল না করতে পারো, বা ইনফেকশানগুলো যদি ভালো না হয়, তাহলে ওই যে কানের পর্দা বলে, যেটা আমরা বলি টেম্পনিক মেমব্রেন, এই কানের পর্দাটা লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, তখন কানে কিছু শোনা যায় না। কানের এই পর্দাটা আমাদের ঢোল যেরকম বাজে, ঢোলের কি আছে, চামড়ার কাভার দেওয়া আছে না ঢোলের পরে, একটা ঢোল কি একটা কাঠের, মানে কাঠের একটা ফাঁপা অংশ, ড্রাম, কাঠের একটা ড্রামের দুই পাশ চামড়া দিয়ে আটকানো, চামড়াটা সুন্দরভাবে সেট করা যাতে বাড়ি দিলে বাজে, তাই না? তা আমাদের টেম্পারিং মেমব্রেনটা অনেকটা ওই চামড়ার মতো, ওখানে যে আমাদের এই শব্দগুলো যাই ওখানে কম্পনের সৃষ্টি করে, তখন আমরা তরঙ্গের মাধ্যমে ব্রেনে পৌঁছায়, আমরা শুনতে পাই। তা এইটা যদি এই কানের মাঝখানে যদি ছিদ্র হয়, বা কানের মাঝখানে যদি তোমার এসবগুলো থাকে, তাহলে অনেক সময় কানের পর্দা ফেটে যেতে পারে, লিক হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। এগুলো হলে আরও বিপদ, কারণ ওই কানের পর্দা সেলাই করে জোড়া দেওয়া যায় না। ঢোল যেমন, ওর যদি চামড়া একবার কেটে যায়, তাহলে সেলাই করলে হয়, ওটা পাল্টাতে হয়। কানেরও তাই, কানের ওই টেম্পেনিক মেমব্রেন ওটা পাল্টাতে হয়। পাল্টাই এখন আবার আর্টিফিশিয়াল টেম্পারিং মেমব্রেন কিনতে পাওয়া যায়, সেটা কিনে কানের মধ্যে লাগাই নিতে হয়। তাহলে কানের অপারেশন কত সূক্ষ্ম না? চোখের অপারেশন যেরকম সূক্ষ্ম, কানের অপারেশন এরকম সূক্ষ্ম, ব্রেনের অপারেশন আরও সূক্ষ্ম। তাহলে আমরা যদি এমনি হাতে একটা টিউমার হয়েছে তাই কাটতে গেলে কত ভয় পাই, চিন্তা করি যে কি হয় না হয় তার তো ঠিক নেই। আর ব্রেনের মধ্যে অপারেশন করতে হবে, কানের মধ্যে অপারেশন করতে হবে, এটা কত জটিল, তাহলে ভেবে দেখো আর কি। এই জন্যে প্রথম যখন কানে আমাদের এই ধরনের সমস্যাগুলো আসবে, তখন আমরা ডাক্তার দেখাবো। হাতুড়ে ডাক্তারের কথা মতো আমরা ওষুধপত্র খাবো না, হাতুড়ে ডাক্তারের কথা মতো ওষুধপত্রগুলো খাবো না। আমরা প্রথমে একজন মোটামুটি একটা এমবিবিএস লেভেলের ডাক্তারকে দেখাবো, আর দেখায় আমরা তার কাছে একটা চিকিৎসা নেব। সেই চিকিৎসাগুলো নিয়ে আমরা কি করব, চিকিৎসা করে দেখবো আর কি। সেই চিকিৎসাগুলো নিয়ে আমরা দেখব যে আমাদের কোনো
সুবিধা হয় কিনা। তাহলে এই যে সমস্যাটা, কানের এই যে সমস্যাটা, যদি এরকম সমস্যা নিয়ে কেউ আসে, সেটা কি, মনে করো কানের মধ্যে দমদম করে শব্দ হচ্ছে, কানের মধ্যে শোষো করে শব্দ হচ্ছে, ওই সঙ্গে মাথা ঘুরতেছে, একটু পুজ আসতেছে, পুঁজি দুর্গন্ধ, হালকা একটু জ্বর জ্বর ভাব থাকে, এরকম লক্ষণ নিয়ে যদি তোমার কাছে কেউ আসে কানের চিকিৎসার জন্য, তার একটা ভালো চিকিৎসা দিতে হবে আর কি। এই চিকিৎসাটা আমি লিখে দিচ্ছি, এটা তোমরা খাতায় লিখে নাও। এই চিকিৎসাটা মোটামুটি একটা কানের চিকিৎসার জন্যে সবচেয়ে ভালো চিকিৎসা আর কি। এতে কান মোটামুটি ভালো হয়ে যাওয়ার কথা। এখন কান যদি ভালো হয়ে যায় তাহলে এক ওষুধেই ভালো হয়ে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে আর কি। আর তারপরে যদি না হয় তখন নাক কান গলার ডাক্তারের কাছে দেখাতে হবে আর কি। সিএস কালি নেই নাকি, এটা অনেকক্ষণ বাইরে বের করা ছিল তো সেই জন্য হতে পারে। এ আজিজুল, এ কলমে কালি নেই না কি ব্যাপার? হ্যাঁ, এটা কি নতুন কলম? এটা ওই মুখ খুলে রাখছিল কিনা, এই জন্যে এই সমস্ত কলমের মুখ খুলে রাখতে নেই, মুখ খুলে রাখলে খুব মুশকিল। সিএসওএম এর চিকিৎসা, প্রথমে ট্যাবলেট বুটি ব্যাগ, ট্যাবলেট এটা ক্যাপসুল 400 মিলিগ্রাম, এটা হচ্ছে মক্সাফ্লক্সাসিন গ্রুপের ওষুধ, না এটা সেফটিবিউটিন গ্রুপের ওষুধ। মক্সাফ্লক্সাসিন এটা 10টা, রোজ রাতে একটা খাবে 10 দিন। ক্যাপসুল বুটি ব্যাগ, ঠিক আছে। তারপরে লেখো ট্যাবলেট রুপাডিন, রুপাডিন 30টা। সঙ্গে যদি ব্যথা থাকে, ওখানে বসে তো দেখা যাবে না, এইখানে বসো, এই জায়গাটায় বসো। ট্যাবলেট টামেন এক্সার, একটু ব্যথা থাকে, একটু ব্যথার জন্য ওষুধ 5 দিন। এটা হচ্ছে বুটিবাগ, হচ্ছে সেফটিবিউটিন গ্রুপের ওষুধ। এটা সবচেয়ে ভালো একটা অ্যান্টিবায়োটিক, 10 দিন খাবে। রুপাডিন খাবে, টামেন এক্সার খাবে। আর এটা লেখা হয়নি, বুটি ব্যাগ, BUTIBAC। তারপরে 4 নম্বরে একটু গ্যাসের বড়ি দিতে হবে। ট্যাবলেট র্যাবিপেস মাপস, খালি পেটে 1 মাস। সঙ্গে একটা ভিটামিনও দিতে পারো, ট্যাবলেট ফার্মভিট। এক মাস ভরা পেটে। এ দুটো বুঝতে পারি তো। এইটা টামেন এক্সার, টামেন এক্সার একটা ব্যথার বড়ি আর কি, প্যারাসিটামলের সঙ্গে, প্যারাসিটামল একটু বেশি ডোজ দেয়া। মাপসটা হচ্ছে এটা ওষুধের নাম, মাপসের একটা বাংলা আছে যেন কি যেন, মাল্টিপল ইউনিটস অফ প্লেট সিস্টেম না কি যেন, মাল্টিপল ইউনিটস অফ প্লেট সিস্টেম না কি যেন, ওই ছোট্ট ছোট্ট প্লেট দেয়া, এই জন্য ওরে মাপস বলে। আসল ওষুধ আছে র্যাবিপেস, মাপস মানে এটা হচ্ছে র্যাবিপ্রাজল গ্রুপের ওষুধ, আর এটা হচ্ছে ফার্মভিট, একটা ভিটামিন।
FIRM। তিন বেলা তিনটা লিখিত, এইগুলি হচ্ছে ওষুধ। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? কান শোষ করা, কানের মধ্যে দমদম করে শব্দ হওয়া, ওর সঙ্গে মাথা ঘুরানো, ব্যথা, এই সমস্তগুলো একটু জ্বর জ্বর ভাব, এসবগুলো আসলে এই চিকিৎসায় ভালো হয়ে যাবে। এ তোমাকে বইতে নেই, তোমাদের ওই সমস্ত বই যখন প্রিন্ট করি তখন এই সমস্ত ওষুধ বারোয়নি। এই জন্যই বলি যে ওসব বাইর করি কোনো লাভ নেই। এইগুলো হচ্ছে মোটামুটি কানের চিকিৎসা। এইবার তোমাদের একটা কথা বাংলা শেখাই দিই। কানের মধ্যে চিকিৎসা নিয়ে যারা আসবে, মনে করো যে কান ব্যথা, কান পাকা, কান চুলকানো, কানের মধ্যে যন্ত্রণা হওয়া, কান দিয়ে পানি পড়া, এই সমস্ত সমস্যা নিয়ে যারা আসবে তাদেরকে এই চিকিৎসা দিয়ে দেবো। তাও এতে হবে। অনেক ডাক্তার ড্রপ দেয়, অনেক ডাক্তার ড্রপ দেয় না। আমি ড্রপ না দেওয়ার দলের লোক। কানের ড্রপ দেওয়ার দলে যে সমস্ত ডাক্তাররা পড়ে না, আমি তাকির দলে। মানে সবাই তো আমলিক করে না, কেউ কেউ জামাত বিএনপি করে, ধরো আমি জামাত বিএনপি করা লোক, কথা বুঝতে পারি তো। অনেকে আছে কানের মধ্যে ড্রপ দেয়, কোম্পানিকে ড্রপ আছে, তারপরে ওই যে অপটিজল নাকি ড্রপ আছে, অনেক ওষুধ ড্রপ আছে আর কি। আমি দিই না, আমি এগুলো নামও জানি না। জেন্টিসিন ড্রপ আছে কানের মধ্যে দেয়। এগুলো হয় কি, যাদের কানের ভিতরে লোকাল ইনফেকশন হয় তাদের ওইগুলো দিলে কাজ হয়। কিন্তু কথা হচ্ছে আমি যেখানে সিস্টেমিক ওষুধ দিচ্ছি, লোকাল আর সিস্টেমিক মানে বোঝো? লোকাল আর সিস্টেমিক মানে কি? এ লোকাল আর সিস্টেমিক মানে কি? লোকাল মানে কি? লোকাল মানে সাধারণত, লোকাল মানে স্থানীয়। ও ঠিক বলেছে, লোকাল মানে স্থানীয়। আর একটা হচ্ছে সিস্টেমিক, সমস্ত সিস্টেমে কাজ করে আর কি। সিস্টেমে কাজ করার মাধ্যমে আসে আর কি। ধরো একটা ওষুধ দিলাম আমি, জেন্টামাইসিন ড্রপটা দিলাম, দিলে ও শুধু লোকালি ওই জায়গাটা, স্থানীয় ওই জায়গাটায় কাজ করবে, অন্য কোনো জায়গায় কাজ করবে না। কিন্তু আমি যখন বুটি ব্যাগ ট্যাবলেটটা দেবো খাওয়ার জন্য, তখন ওটা খেয়ে সমস্ত সিস্টেমের মাধ্যমে ওটা অ্যাবজর্বার হয়ে তারপরে ওখানে কাজ করবে। এই সঙ্গে মনে করো ওই লোকটার কানের এই সমস্যার সঙ্গে মনে করো প্রস্রাবের জ্বালাপোড়া আছে, তাহলে তুমি যদি শুধু জেন্টামাইসিন দিয়ে চিকিৎসা করতে চাও, তাহলে কি প্রস্রাবের জ্বালাপোড়া সারবে? কেন সারবে না? প্রস্রাবের জ্বালাপোড়া কেন সারবে না? কারণ জেন্টামাইসিন তো শুধু স্থানীয় কাজ করবে, তুমি কানে দিয়ে যাও কানের কাজ করবে। প্রস্রাব হয়তো এই জায়গায়, এই নিয়ে কাজ করবে কি করি? এখানে তো সে কাজ করবে না, করবে? তাহলে তোমাকে সিস্টেমিক ড্রাগ দিতে হবে। তাহলে আমি সিস্টেমিক ড্রাগ দিচ্ছি, যেটা প্রস্রাবের জ্বালাপোড়ারও কাজ করবে, অন্য কোনো সমস্যা থাকলেও কাজ করবে, আর সমস্ত সিস্টেম ওয়াইজ কাজ করতে করতে যাবে। তাহলে আমার সেটা ভালো না? স্বামী মানুষের কি দুই রকম হয়? লোকাল স্বামী আর সিস্টেমিক স্বামী হয়? স্বামী একটাই, তা লোকালও হলেও তাই, সিস্টেমিক হলেও তাই। এই জন্যে এটা হচ্ছে ওই রকম ব্যাপার। তোমাকে লোকাল কাজ করার জন্য একটা মানুষ চিন্তা করলো যে একটা লোকাল ড্রপ দিয়ে দিই, ও কানে দিক, কিন্তু আমি ওটার পক্ষপাতী না, এই জন্য ওটা আমি দিই না। এই ওষুধটার সঙ্গে কান শুধু না, ধরো নাকে পলিপ পাকিয়ে গেছে, নাক দিয়ে দুর্গন্ধ, ভালো করে শোনো, নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, দেখবো অনেকের নাকে দুর্গন্ধ বেরোয়, তা পাশে শোয়া যায় না, এরকম দুর্গন্ধওয়ালা নাক আছে অনেকের। আর স্বামী স্ত্রী হলে তো আরও মুশকিল,
তা মনে করো যে নাকে দুর্গন্ধ হয়েছে, মনে করো চোখে একটা আঘাত লাগছে, কানের সমস্যা হয়েছে, প্রস্রাবে জ্বালা পোড়া হয়েছে, তারপরে মনে করো হাতের কোনো জায়গায় কাটিয়ে গেছে, একটা ইনফেকশন হয়েছে, বা কোনো জায়গায় পুজ হয়েছে, তাও এই এক ওষুধই কাজ করবে, সেখানেও এই একই চিকিৎসা। তাহলে এই চিকিৎসাটা ভালো না? সব সিস্টেমে কাজ করবে, প্রস্রাবের জ্বালা পোড়াতে শুরু করে এমনকি সাদা স্রাব ভাঙা, মেয়েদের মাসিকের রাস্তায় ব্যথা হওয়া, মাসিকের রাস্তায় চুলকানো, মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাব বেরোনো, মাসিকের রাস্তা দিয়ে পানি বেরোনো, মাসিকের রাস্তা দিয়ে জ্বালা পোড়া করা, সব এই ওষুধই কাজ হবে, এই একই চিকিৎসা। তাহলে হবে, জ্বালাতন তো হবে না বলিনি তো, হবে বলেছি। হ্যাঁ, তুমি ভুল শুনেছ। প্রস্রাবে জ্বালা পোড়ারও এই ওষুধ, কাটি ছিঁড়িয়ে গেলেও এই ওষুধ। তাহলে দেখো, একটা ওষুধ বা একটা ট্রিটমেন্ট জানা থাকলে তুমি কতগুলো চিকিৎসা করতে পারতেছ। এতে আমার গ্যাসের ওষুধও দেওয়া আছে, তাই না? ওই ডায়াবেটিস মাপস আমি গ্যাসের ওষুধও দিছি আর কি। তাহলে একটা যদি লোকের গ্যাস থাকে আরও চিকিৎসা হবে। যদি মাথার যন্ত্রণা হয়, জ্বর হয় মনে করো, তাও এই চিকিৎসা কাজ হবে। এটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া চিকিৎসা। তাহলে লক্ষণ গেল, ওই চিকিৎসা গেল। এই চিকিৎসা দেওয়ার পরে কানের রোগী 7 দিন পরে এসে বলল যে স্যার কোনো উন্নতি হয়নি। তখন তারা বুঝায় বলতে হবে যে শোনো, কানের নর্মাল যে ওষুধপত্রগুলো দেওয়া তা তো আমি দিলাম, এখন এতে যদি কাজ না হয় তাহলে তোমার একটু নাক কানের ডাক্তার দেখাতে হবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেমন আমি যখন একটা আল্ট্রাসাউন্ড করি, পেটে বাচ্চা থাকলে তারা এসে আমাকে তো বলে যে ডাক্তারবাবু আমাদের বাচ্চারা ভালো আছে কিনা। তুমি মনে করে একটা আল্ট্রাসাউন্ড করলে, তুমি একটা আল্ট্রাসাউন্ড ডাক্তার, তোমার কাছে ও যেই বললো যে ডাক্তারবাবু আমার পেটের বাচ্চাটা ভালো আছে কিনা, তুমি কি উত্তর দিবা? তোরা আল্ট্রাসাউন্ড করে তুমি ভালো পাইছো, তাহলে তুমি ওরে কি উত্তর দিবা? হ্যাঁ না, মোটামুটি কেন? অবশ্যই ভালো আছে, কিন্তু এইটা কি করে বলতে হবে? এই কথাটা অবশ্যই ভালো আছে, এই কথাটা কি করে বলতে হবে? তুমি বললে অবশ্যই ভালো আছে, কোনো চিন্তা করেন না, বাড়ি যান নিশ্চিন্তে। বাড়ি যাওয়ার পরে দেখে বাচ্চা নড়তে না, 2 দিন পানি ভেঙে গেছে সব। ভালো আছে, তারপর আমার বলতে হবে এভাবে যে আপনি সাবধানে চলাফেরা করবেন, রেস্ট নেবেন বেশি। কি বলতে হবে? কি বলতে হবে? কি মাঝপথে না, পথ শুরু। আসলে আগামীকাল কি হবে তা তো তুমি জানো না। আগামীকাল ওই রুগীর কি হবে, তোমার কি হবে, ওই পেটের বাচ্চাটার কি হবে, একমাত্র সেই জানে। তাই তাকে বলতে হবে শোনো মা, এখনো পর্যন্ত তোমার বাচ্চা, এখনো পর্যন্ত পানি, আমি যেটা বলি আর কি, তোমার পানি এখনো পর্যন্ত ভালো আছে, তোমার বাচ্চা এখনো নড়তেছে, বাচ্চার গড়নও ভালো, বাচ্চার ওজনও ভালো, মার পজিশন ভালো, ফুলির পজিশন ভালো, বাচ্চার পজিশন ভালো, সব কিছু ভালো এখন পর্যন্ত। মাগো, আমি জানি না কালকের কি হবে। এই কথা বলার মালিক আছে আল্লাহ পাক। আগামীকাল তোমার বাচ্চা কেমন থাকবে, আগামী 15 দিন পরে কিরম থাকবে, এটা বলতে পারে একমাত্র আল্লাহ পাক। আমি তো আল্লাহ পাক না। তাহলে আমি এখন আল্ট্রাসাউন্ড করেছি, এখন তোমার বাচ্চা ভালো আছে না। এইগুলো বলতে হবে তোমাকে। একটা কথা কি জানো, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মানুষ যত বড় ডাক্তারই হোক আর যে কথাই বলুক আর যত কথাই বলুক, একমাত্র আল্লাহ পাক ছাড়া একটা মানুষ সম্পর্কে সঠিক ধারণা আর কেউ দিতে পারবে না। তুমি একটা চিকিৎসা দিয়ে তুমি বলতে পারবে না যাও এতে তোমার সারিয়ে যাবেই, এটা আল্লাহ পাকের ব্যাপার। আল্লাহ তোমার ওষুধ খাই রোগ মুক্ত করতে পারে, নাও পারে। কথা ঠিক আছে না? তাহলে তুমি যখন কথাটা বলবা তখন সৃষ্টিকর্তার দিকে তোমাকে নজর করে বলতে হবে। তুমি বলে হ্যাঁ বাচ্চা ভালো আছে যাও,
বাড়ি যাও, কোনো সমস্যা নেই, নিশ্চিন্ত থাকো কি যে তোমার বাচ্চা খুব ভালো আছে। বলে তো অনেক স্যার। এইবার দেখা যাচ্ছে 10 দিন পরে ওই বাচ্চার পানি সব ভেঙে গেছে, বাচ্চা নড়তিস না। তখন আসলে তোমার কাছে আসলো আবার আল্ট্রাসাউন্ড করতি, আল্ট্রাসাউন্ড করে তুমি বলে পানি নেই। এই সেদিন কলিতে পানি আছে, সেদিন তুমি কই দিলে পানি আছে, বাচ্চা ভালো আছে, বাচ্চা নড়তিছে, এখন বাচ্চা নড়তিস না, পানি নেই, তুমি এখন কি করছো? তুমি তো 3 দিন আগে কই গেলি সব। আছে কোনো উত্তর তোমার কাছে? উত্তর দিতে পারবা? এই জন্যে আমার কাছে যে যা জিজ্ঞেস, আমি বলি শোনো বাবা, আমি এখন আল্ট্রাসাউন্ড করেছি, এখনকার ব্যাপারটা বলতে পারবো, কিন্তু তোমার বাচ্চা নড়বে কি না, তোমার বাচ্চার পানি ভেঙে যাবে কি না, তোমার বাচ্চা সুস্থ হবে কি না, তোমার বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না সিজার করতে হবে, এটা বলার মালিক আল্লাহ পাক, তারে ডাকো কি, আমার ডাকি কোনো লাভ নেই। কি কথা ঠিক না? এই জন্যে চিকিৎসা করার সময় তুমি একটু বলবা যে দেখেন, যদিও আপনি আমার কাছে এইছেন নাক কান গলার ডাক রোগ, এটা আমি একটা ওষুধ দিচ্ছি, এটা আপনি খান, খুব ভালো ওষুধ, আমার বিশ্বাস এতে কমে যাবে আর কি, বা ভালো হয়ে যাবে। যদি আল্লাহ না ইচ্ছে না করুক আর কি, যদি এটা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে নাক কানের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তখন যেন আপনি আবার বললেন না যে তা তুই পারবি না, তো আগে করিনি কেন। এখন তো মানুষের কথায় কথায় সমস্যা, কারণ একটা বাচ্চা অপারেশন করার পরে একটা লোক মারা যেতেই পারে, পারে না? তার জন্য কি ডাক্তার দায়ী, না ক্লিনিক দায়ী, না মালিক দায়ী? তার তো ওই পর্যন্ত রুটি, ওই পর্যন্ত রুজি, ওই পর্যন্ত হায়াত, সে মানুষের হাত দিয়ে মারা গেছে। তার ধরুন কি হচ্ছে বলো, আমাদের দেশে কেস কামারি হচ্ছে, ডাক্তার হয়রানি হচ্ছে, ক্লিনিক মালিক হয়রানি হচ্ছে, ক্লিনিক বন্ধ করে দিচ্ছে, কত কিছু হচ্ছে। তাহলে মানুষ এখন আগের মতো আছে? মানুষ এখন খুব সচেতন, আগে বুঝাই দিছাও, বুঝে বাড়ি গেছে। এখন কি হয়েছে কও, রক্ত পরীক্ষা করলি, আল্ট্রাসাউন্ড করলি, কি হয়েছে কও, তুমি কবা না, আর যাও তোমার একটু ইনফেকশন হয়েছে, তার মানেটা কি ভালো করে বুঝিই কও। আমার কাছে 2-1 লোক আসে এরকম, ডাক্তার এই পরীক্ষাগুলো করতে বলেছেন আপনি? না হ্যাঁ এগুলো করতে হবে, এগুলো না করলে তো আমি বুঝতে পারবো না। এবার করলো পরীক্ষাগুলো, ডাক্তার বুঝুই কও, এবার কও কি কি হয়েছে বুঝুই কও। বাবা এখনকার মানুষ অত বোকা নেই, সবাই বুঝতে শিখেছে। এই জন্যই যখন যারে চিকিৎসা করবা তখন তারে একটু আল্লাহর প্রতি সদয় রেখে তুমি কথা বলতে, দেখেন আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যাবে আর কি, আমি যে চিকিৎসা দিচ্ছি আর কি, আল্লাহ যদি চাই তা ভালো হয়ে যাবে। যদি নিতান্ত কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে নাক কান গলার ডাক্তারের কাছে একটু যেতে হবে, যাই একটু দেখাই নেবেন, হয়ে গেল। তাহলে তো সে বলতে পারবে না যে আপনি চিকিৎসা দিলেন, এতগুলো টাকা 300 টাকা ফি নিলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন আর 1000 টাকার, এমন করছেন যে নাক কান গলার ডাক্তার, তাহলে তখন আমার বলা থাকলে আর এই কথাটা বলার সুযোগ পাবে না। আমি তো আপনাকে বলেছিলাম। আর সব সময় প্রেসক্রিপশনের বাম পাশে তুমি একটা কথা লিখে রাখবা, যেমন বাম পাশে আমরা লিখে রাখলাম যে টু কনসাল্ট উইথ ইএনটি স্পেশালিস্ট। ইএনটি মানে নাক কান গলা। হ্যাঁ মিয়া চেষ্টা, তোমার বাম পাশে তুমি লিখে দিছি নাক কান গলার ডাক্তার দেখাবো, লিখিনি এটা দিন, এটা কি এই প্রেসক্রিপশনটা যদি সে আরেকজনের কাছে দেখায়, সেও তো বলবে হ্যাঁ তুমি ডাক্তারের গরম দিচ্ছ, ডাক্তার তো তোমার লিখিয়ে দিতে বাম পাশে যে নাক কান গলার ডাক্তার দেখাবা, ঠিক না? ভাঙাচুরু আমি তো ভাঙাচুরুর কাজ করি, বেশিরভাগ ভাঙাচুরুর কাজ আমি করি। ভাঙাচুরুর তো কোনো সার্টিফিকেট নেই আমার। যদি বলো যে স্যার তা ভাঙাচুরুর কোনো সার্টিফিকেট নেই, আপনি করলেন কি করি? এটা আমি হাসপাতালে করতাম, কিছু কিছু তো আমি জানি আর কি, সেটা করতে করতে এতদিনই উপরওয়ালার ইচ্ছা, আমার যেটুকানি অভিজ্ঞতা হয়েছে আমি সেই আলোকে সবটুকানি করার চেষ্টা করি আর কি, উপরওয়ালা আমাকে হেল্প করে। কিন্তু আমি বাম পাশে এটুকানি লিখে দিই টু কনসাল্ট উইথ অর্থোপেডিক সার্জন, এটুকুন আমি লিখে রাখি। আমি এই ভুলটা করিনি। এটা লিখে রাখার মানে হচ্ছে এইটা, যদি ওই রুগীটা না করুক আল্লাহ কোনো সমস্যা হয়, তাহলে ওই রুগীটা আমার কাছে যে কোনো গরম দিতে পারবে না। কারণ সে যদি একজনকে দেখায় তো বলবে, সে তো বলবে এই তোমার তো লিখিয়ে দিচ্ছে বাম পাশে হাড়গোড় ভাঙা ডাক্তার দেখাবো, সে তো লিখিয়ে দিচ্ছে, তো জানি কেন কোনটা কোনটা রুগীর তুমি বলবা যখন দেখবা ক্রিটিক্যাল সময়, কিন্তু তুমি কাজটা করেছো,
তুমি বলনি, কিন্তু তুমি কাগজে লিখে দাও। লিখে দেবো, এটা তো লিখে দেবো। কথা বোঝনি তুমি? তুমি বাম পাশে লিখিয়ে রাখলে, তোমার রুগীর বলার দরকার নেই, কিন্তু ওইটা তো রুগী তো আর চ্যালেঞ্জ করতে পারবে না। না স্যার, এই মিয়া তোমার জন্য আমার হাত বেঁকে গেছে, এই তুমি বেঁকে গেছে, লিখে দিতে তো হাট করবো না ডাক্তার, তুমি বোঝো না তো আমার জিজ্ঞাসা করনি কেন? আমি বুঝে দিতাম তোমার। তখন তো একটা 15 দিন সন্তান স্যার একটা মানে ইয়ে করেছে, পা ভেঙে গেছে একটা ছেলের, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে গেছে। তারপরও মনে করেন 100% ড্র লাগে, 100% ড্র লাগে। বলছে এটা অপারেশন করতে, তা বলছে না আমরা পারবো না, আমরা ড্র লাগাই দেবো। তাই অপারেশন প্রায় 90% ওইভাবে স্যার রেখে দেয়। ওটা লিখতে হয় কি, মনে করো নাক কান গলা, এখানে লিখতে হবে টু কনসাল্ট উইথ ENT স্পেশালিস্ট, বাম পাশে লিখে দিন। ওই পর্যন্ত সব সাতটাতে লেখা যাবে। হ্যাঁ তারপরে আমি এক সাইডে চলে যাব। হ্যাঁ, এক সাইড। তারপরে হচ্ছে 15 দাগ। এটা অডিওমিটার দিয়ে তোমার কান পরীক্ষা করতে হবে। কানে শুনতে পাচ্ছি না, কান শুনতে 5-6 বছর শিশুরা এই ওষুধ তো বড়ি তো খেতে পারবে না, ওদের সিরাপ দিতে হবে। আর তুমি যেটা জিজ্ঞেস করলে যে কানে শুনতে পায় না যারা, কানে শুনতে পায় না যারা, এই কথা বলে না, কানে শুনতে পায় না যারা, তাদের জন্য এই চিকিৎসা না। কানে শুনতে পায় না এদেরকে অডিওমিটার দিয়ে কান পরীক্ষা করে অডিওমেট্রি করতে হবে। অডিওমেট্রি মানে ওই ইসিজির মতো এরকম করে দেখতে পেতে তার কানের পর্দায় কোনো সমস্যা আছে কিনা, কানের পর্দায় সমস্যা থাকলে পর্দা পাল্টা দিয়ে দেবে। পরীক্ষা আগে পরীক্ষা ঢোলের চামড়া পাল্টালে কী হবে? এও তাই। হ্যাঁ, আরে ফার্মিটাটা ভিটামিন, ভিটামিন আবার কী জন্যে? ভিটামিন দিলাম একটা মানুষ খাক। তারপর আছে 15 দাগ। 15 দাগ আছে রোগ নির্ণয়ের জন্য সাধারণ পরীক্ষাগুলো লিখো। কদিন দিয়ে এটা কোনো প্রশ্নের জাত? রোগ নির্ণয়ের জন্য সাধারণ পরীক্ষা, সাধারণ পরীক্ষা কি কি বলো? হ্যাঁ, সাধারণ পরীক্ষা বলেছে, সাধারণ পরীক্ষাগুলো বলো। রক্ত, প্রস্রাব, পায়খানা হয়ে গেল সাধারণ পরীক্ষা। কিন্তু এখন কি তাতে আছে? রক্ত, প্রস্রাব, পায়খানার দিন কি আছে? এখন পেটে ব্যথা, এন্ডোস্কোপি করো, আল্ট্রাসাউন্ডও করো, বেরিয়াম মিল এক্সরে করো, বেরিয়াম ফলোথরো করো, এই সমস্ত ERCP করো। স্যার একটা কথা বলবো স্যার, এই ওয়েটটা একটা প্রশ্ন করতে আসছেন, এই ওয়েটটা যদি ফলো করেন এই জায়গাতে আপনি ওখানে একটা পুরা ভিন্ন স্যার, এখন পরীক্ষার নামে এটা লেখা আছে রোগীর প্রধান অসুবিধাগুলো কি কি, বর্তমান অবস্থা লিখি হয় না না, এটা কোনটা কত কত রোগ নির্ণয়ের জন্যে? রোগ নির্ণয়ের জন্য সাধারণ পরীক্ষা নিরীক্ষাগুলো দেখেন আপনি। না না, আমি বই দেখাতে হবে না, তুমি আমার বলো, তুমি কি এই প্রশ্নটার উত্তর বলতেছো? হ্যাঁ, ওই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর তো তোমার বইতে বলার দরকার নেই, কারণ রোগ নির্ণয়ের জন্য সাধারণ পরীক্ষাগুলো কি কি লেখো। এটা আমরা সাধারণ নলেজে ওই এটাই আসে যে সাধারণ পরীক্ষাগুলো কি কি, সেটা প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, আর একটা আছে যে, না না, ডায়াবেটিস তো রক্ত পরীক্ষার একটা অংশ। ডায়াবেটিস পরীক্ষা আবার কি? ও আবার কিরাম কথা? ডায়াবেটিস পরীক্ষা তো রক্ত পরীক্ষারই একটা অংশ। তুমি এই সঙ্গে আর একটা কথা যোগ করতে পারো, সেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা রুগীর কাছ থেকে তার ইতিহাসটা নিতে পারি। সেটা হচ্ছে রোগ ডায়াগনোসিস করার জন্য, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার জন্য না। যেরাম প্রশ্ন করবা উত্তর তো সেরাম। আমি ওর কাছে জিজ্ঞেস করলাম তোমার স্বামীর নাম কি, তা ও কি ওর শ্বশুরের নাম কবে? ওর স্বামীর নাম কবে? শ্বশুরের নাম কবে কেন? আর যদি বলা হয় যে তোমার পরিবারের পুরুষ লোকগুলোর নাম কও, তখন ও শ্বশুরের নাম, শাশুড়ির নাম, বরের নাম, বোন নাম সব বলবে। তাহলে এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সাধারণ পরীক্ষা। আসলে এই পরীক্ষাগুলো এই যে
রোগ নির্ণয়ের জন্য সাধারণ পরীক্ষা, এইগুলো সাধারণ পরীক্ষা কথাটা বলা ঠিক হয়নি। এখানে প্রশ্নটা হবে এরকম যে রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা করা উচিত। তোমার উত্তর হবে এক লাইনে, রোগের ইতিহাসের পরে নির্ভর করিয়ে আমার যেটা দরকার আমি সেটা। কেউ যদি এসে বলে আমার পিসাবে জ্বালা পড়া করতে, তুমি বলি ব্রেনের একটা সিটি স্ক্যান করে নিয়েছো, হবে? তাই তার কাছে একটা ইতিহাস নিতে হবে, তার কাছে একটা ইতিহাস নিয়ে তারপরে আমি সে কোন লাইনের রোগের কথা বলতেছে সেই লাইনের রোগের ওষুধ পরীক্ষা নিরীক্ষা দেবো। একজন এসে বললো যে আমার বুকে ব্যথা, তাহলে এখানে তোমার জিজ্ঞেস করা কিছু থাকতে পারে, যেমন বুকে কিভাবে ব্যথা হয়েছে, কেউ বাড়ি মেরেছে, পড়ে গিলে অ্যাক্সিডেন্ট করেছো, না জ্বরজারির জন্য ব্যথা হয়েছে, নাকি কাশির জন্য ব্যথা হয়েছে, নাকি এমনি ব্যথা হচ্ছে। তাহলে সে যে ইতিহাসটা দেবে সেই ইতিহাসের আমার পরে নির্ভর করে আমি পরীক্ষা নিরীক্ষা করবো। সে মনে করো বুকের বেলায় একটুখানি অন্যরকম সমস্যা আছে, এটা তোমাদের একটু বোঝারও দরকার আছে। মনে করো বুকের বেলায় এরকম করার কথা কেন? বুক পরীক্ষা করার সময় আমাদেরকে চিন্তা ভাবনা করে পরীক্ষা করতে হয়, কারণটা কি? তো সাধারণ কথা, হ্যাঁ, হার্ট থাকে বুকের মধ্যে, হার্ট থাকে। যদি হার্ট না থাকতো তাহলে বুক নিয়ে এত বেশি চিন্তা লাগতো না। কারণ বুকের এখানে ব্যথা করলেও বুকে ব্যথা বলে, হার্টের ব্যথা করলেও বুকের ব্যথা বলে। কোনটা কী করে বুঝবে এটা হার্টের ব্যথা, কী করে বুঝবে এটা বুকের অন্য ব্যথা? তাহলে তোমাকে কতকগুলো জিনিস আগে বুঝতে হবে। ওই লোকটার কাছ থেকে লোকটাই বলবে যে শোনেন আমার বুকের বাম পাশে ব্যথা করতেছে বা মাঝখানে ব্যথা করতেছে, সেই ব্যথা উঠে হাত দিয়ে এদিকে যাচ্ছে বা গলার দিকে যাচ্ছে বা পেটের দিকে আসতেছে, বাম পাশ অবাস হয়ে যাচ্ছে, চিনচিন করতেছে, গা হাত পা প্রচণ্ড ঘামতেছে, গা হাত পা কাঁপতেছে, এরকম যদি সমস্যার কথা বলে, বিশেষ করে গা ঘামতেছে, গা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম যদি কোনো কথা বলে তাহলে হার্টের দিকে তোমার নজরটা একটু বেশি যাবে। আর একটা লোক বলছে যে না আমার হার্টে আমার বুকে ব্যথা কিন্তু আমি পড়ে গেছিলাম বা কেউ বাড়ি মারিয়েছিল বা কোনো আঘাত লাগছিল বা আমি শুতে যেয়ে পাল পিত্তে যেয়ে লেগেছে, এরকম যদি কোনো কথাবার্তা বলে তাহলে হতে পারে যে এটা স্বাভাবিকভাবে বুকের ব্যথা হচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবা, একটা জিনিস তোমরা ভুলবা না, সেটা হচ্ছে কোনো রোগী বুকে ব্যথার সঙ্গে গা ঘামতিছে বা ঠোঁট মুখ শুকাই যাচ্ছে, হাত পা অবাস হয়ে আসতেছে, এটা অবশ্যই হার্টের সমস্যা। এটা একটা রুগী তোমার কাছে বুকের ব্যথা নিয়ে আসলে এইটা আগে জিজ্ঞাসা করবে গা ঘামতিছে, যদি বলে যে হ্যাঁ ডাক্তার আমার গা ঘামতিছে, আর চললে ব্যথা করতেছে, বিশ্রাম নিলে ব্যথাটা কমে যাচ্ছে, আমি হাঁটাচলা করলে বা সিঁড়ি ভাঙে উপরে নিচে করলে আমার ব্যথাটা, যদি এই কথাটা বলি বসে যে সিঁড়ি দিয়ে 2-3 বার উঠানামা করলে আমার বুক ব্যথা করতেছে বা বুক খাল লেগে যাচ্ছে, তুমি ধরে নেবা যে এর হার্টের সমস্যা। তখন তুমি কি বলবা যে পেশাব পরীক্ষা করিয়েছো? তখন বলতে হবে যে হার্টের একটা বুকের একটা এক্সরে করো, বুকের একটা ইসিজি করো, তারপর লিপিড প্রোফাইল করো, তারপরে এনজিওগ্রাম করো, ইকোকার্ডিওগ্রাম করো, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলতে হবে। তখন কি সাধারণ পরীক্ষার কাজ? এই প্রশ্নগুলো আজিজুল আজ 20 বছর ধরে চালাচ্ছে। 20 বছর আগের যে লেখা ছিল সেই লেখায় এখনো আছে, তাই চলতেছে। নোটিশ করে তো কোনো লাভ নেই, কারণ ওর সব জায়গায় এই জিনিস। এখন এই সমস্তগুলো পাল্টাতে গেলে ওর যে হেডমাস্টার মানে হান্নান সাহেবের বসে এগুলো করতে হবে, করে তারপরে হান্নান সাহেবের যত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে এই সমস্তগুলো করতে হবে আর কি। তবে তোমরা একটা জিনিস, এই জন্যে আমি ওই বইগুলো পছন্দ করি না, এই কারণে তোমার
একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এই কলম দিয়ে এইভাবে লিখতে হয়, আমি তোমারে বললাম যে কলম দিয়ে এরকম করে লিখতে হয়, আর আমি তোমারে ডাইকি নিয়ে এসে বললাম যে কলমটা ধরো, ধরে এইবার লেখো এরম এরম করে, এই দুটো কি এক জিনিস? তাই না? তাহলে কলমটা ধরা শিখাই দিয়ে বললাম যে লেখো, স্বরে অ স্বরে আ লেখো, আর একবার বললাম এই কলম আছে স্বরে অ স্বরে আ লিখে নিও, এক জিনিস না। এই জন্যই প্র্যাকটিক্যাল জিনিসটা আমি যেগুলো বাস্তবের সঙ্গে মিলাই দেখি, আমার ধরো প্রতিদিন 5টা রুগী তো হয়, আল্লাহ পাক আমারে 5টা রুগী তো দেয়, আমি তো খেয়ে পরি বাঁচি আর কি, এই এতেই তো খেয়ে পরি বাঁচি আমি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন রুগীদের যে সমস্যাগুলো, এইগুলোর আলোকে তোমাদেরকে আমি বলি আর কি, যেটার সঙ্গে এই বইয়ের কোনো, এই বই তো আর ওই অবস্থার কথা জানিয়ে লেখে নাই, ও লিখেছে যে এরকম যদি হয় তাহলে এরম এরম ওষুধ করতে হবে, আর আমি বলছি তোমার যে এরকম এরকম হলে এই ওষুধটাই করতে হবে, কারণ এই রোগের এইটাই হচ্ছে ওষুধ। তাহলে এইগুলো প্র্যাকটিক্যালি, যেমন দেখো আমার একটা রুগী ছিল, বামিয়ায় বাড়ি, এই মেয়েটার স্বামী মারা গেছে না, ছেড়ে দিয়ে চলে গেছে, এর একটা 12 বছরের বাচ্চা আছে, মহিলাটা ঢাকার গার্মেন্টসে চাকরি করে, আমার কাছে আইছিল এখান থেকে 20-25 দিন আগে, তার মাথায় যন্ত্রণা। আমি শুধু বললাম যে মাগো তোমার স্বামী আছে? বলো না। তখন তো আমার বুঝা সারা কেন মাথায় যন্ত্রণা। একটা 25 বছরের মেয়ে, স্বামী নেই, বিয়ে হয়েছিল স্বামী নেই, একটা বাচ্চা আছে, তার তো ঘুম হওয়ার কথা না, হওয়ার কথা, সে কি করি সংসারটা চালাবে, তার বাচ্চাটাকে কি করে মানুষ করবে, এই টেনশনে তো তার সারা দিন রাত কাটিয়ে যাওয়ার কথা, এই টেনশনে তার সারা দিন রাত কাটিয়ে যাওয়ার কথা। তাহলে ওই মেয়েটার এইটুকুনি যদি তুমি বুঝতে পারো যে টেনশনের জন্য এরকম বেশি হচ্ছে, তাহলে আমি তাকে দিছি ডাইকন্টিন ট্যাবলেট, একটা প্যারাসিটামল বড়ি, আর একটা ঘুমের ওষুধ। কালকে আমার মৌখলা এসে বলতে, ডাক্তারবাবু মাথার যন্ত্রণা নেই, একদম ভালো হয়ে গেছে, এবার কি বলবেন, ওষুধ দেন দিয়ে আমি তুমি বিয়ে করো। হ্যাঁ, তুমি বিয়ে করো, তার মা আইছিল সঙ্গে, তুমি বিয়ে করো এবং তোমার বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে মানুষ করার চিন্তা ভাবনা করো, তাহলে দেখবা তোমার আর অসুখ বিসুখ করবে না। তা নাহলে তুমি একা থাকলে তোমার দুশ্চিন্তা দুর্ভাবনা, ছেলেটা তার কাছে থাকে না, ছেলেটা থাকে আরেক জায়গায়, সঙ্গত কারণেই তার দুঃখ বেশি। কিন্তু হ্যাঁ, এই জন্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্র্যাকটিক্যালি দেখে বোঝা যায়। যে এই ধরো একটা লোক আমার কাছে এসে বলতেছে যে ডাক্তারবাবু আমার খুব ঘন প্রস্রাব হচ্ছে। তা ঘন প্রস্রাব শুধু ডায়াবেটিস হলে হবে তা না, ঘন প্রস্রাব, এই তোমরা মোবাইল ঠেলগুলো কী করতেছে, আমি তো ফাওকা দিয়ে বকতিস মনে হচ্ছে, এগুলো তো ঠিক না। একটা জিনিস তুমি বোঝো, একটা লোক এসে বলল যে আমার খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তা ঘন প্রস্রাব শুধু ডায়াবেটিস হলে হয় তা তো না, প্রস্রাব ইনফেকশন হলেও হয়, পোস্টেট গ্ল্যান্ড বড় হলেও হয়, পোস্টেট গ্ল্যান্ড ইনফেকশন হলেও হয়, কিডনিতে বা মূত্রথলিতে যদি টিউমার হয় তাহলেও হয়, যদি কোনো পাথর পড়ে তাহলেও হয়। তাহলে তো শুধু ডায়াবেটিস হয়েছে বললে হবে না, হবে তাহলে হয়ে গেছে ঘন ঘন পেশাব, তোমার ডায়াবেটিস, না ডায়াবেটিসে বড়ি খাও, হবে? তাহলে তার জন্যে আমাদের কিন্তু এরকম হাতি ঘোড়া মার্কা পরীক্ষা লাগে না। ওই লোকটারে কি বলতে হবে যে বাবা তুমি যেহেতু প্রস্রাব ঘন হচ্ছে, তুমি বুকের একটা এক্সরে করে নিয়ে এসো, করা যাবে? কবে ডাক্তারের তো মাথা খারাপ, এর তো বেল বেরেক নেই, আমার কাছে ঘন ঘন পেশাব হচ্ছে, ও করছে যে আমার এক্সরে করে নিয়ে এসো বুকের, এ পাগল হয়ে গেছে, নিয়ে আসিস কেন? তাহলে তাকে ওই লাইনের কথা বলতে হবে যে বাবা তোমার ঘন ঘন পেশাব হচ্ছে, এটা ডায়াবেটিসের জন্য হতে পারে, প্রস্রাব ইনফেকশনের জন্য হতে পারে, তুমি একটু রক্ত পরীক্ষা করো, 100 টাকা লাগবে না, আর একটু প্রস্রাব পরীক্ষা করো, 100 টাকা লাগবে, 200 টাকায় তোমার ঝামেলা মিটিয়ে যাবে, এইগুলো করো আর কি।
হ্যালো, আমার তো 5 মিনিট দেরি হবে, আমি তো ক্লাসে 4টা বাদে 5 মিনিট বাকি আছে, তুমি রেডি করো টেবিলের পরে, আমি আসতেছি। আচ্ছা, না একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। তাহলে আমরা পরীক্ষা করব কোনগুলো, সেগুলো রুগীর রোগের বর্ণনার পরে নির্ভর করবে। একজন মহিলা বলছে যে আমি চোখে ভালো দেখি না, ঝাপসা দেখি। তুমি চোখটা টানিয়ে ধরে দেখলি যে চোখে ছানি পড়িতে, তখন তুমি বলবা যে বাবা তুমি চোখের ডাক্তারের কাছে যাও। তো এই ছানি তুলতে হবে, তোমার ছানি অপারেশন করে লেন্স পরায় নাও, কি ঝকঝক করে দেখবো, আবার কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? তাহলে আমি কতকগুলো জিনিস বসবো সেটা নির্ভর করবে রুগীর কথার পরে, তারপরে আমি সিদ্ধান্ত দেব কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একটা লোক এসে বলছে যে আমার সঙ্গের লোক এসে বলছে আর কি, সে রুগী তো কথা বলতে হবে না, ওর কাল রাতের থেকে জবান বন্ধ হয়ে গেছে, এক পাশ পড়ে গেছে, সারা শব্দ নেই, গাল দিয়ে লালা বেরোচ্ছে, গাল একটু বেঁকেও গেছে, রুগী অস্থিরভাবে পড়ে আছে আর কি। তাহলে আমরা ধরে নেব যে এর হয়তো স্ট্রোক করতে পারে। তাহলে তার বলতে হবে যে বাবা তোমার আমি চিকিৎসা দিবানি, কিন্তু তার আগে তোমাকে সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান পাই গেছে হয় না, সিটি স্ক্যান হবে খুলনা অথবা সাতক্ষীরায়। এখন খুলনা সাতক্ষীরা তো তুমি যেতে পারবে না, লকডাউন। তাহলে আমি তোমার একটা চিকিৎসা দিচ্ছি, রুগীর লোকই বলে যে ডাক্তারবাবু খুলনায় যাওয়ার মতো সামর্থ্য নেই, আপনি যা হবে তাই দেন, আর আপনি যদি যাইতে আসে পরে যাবেন, আপনি আগে কি করবেন করেন। আপাতত দেখা যাচ্ছে যে তুমি তাকে একটা চিকিৎসা দিলে, কিন্তু তুমি বাম পাশে লিখে রাখবা যে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, অ্যাডভাইস সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, এটা তোমাকে করতে হবে। এবং রুগীর চিকিৎসাপত্র দিতে হবে। আরও কিছু রুটিন পরীক্ষা আছে, রুটিন পরীক্ষা শোনো, আরও কতগুলো কথা তোমাদের বলি। যে কোনো পরীক্ষায় তুমি করো না কেন, বা যে কোনো পরীক্ষা সিস্টেম অনুযায়ী করতে যাও না কেন, সেটা তোমাকে রুটিন পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যাবে। যেমন একটু প্রস্রাব পরীক্ষা করা, একটু রক্ত পরীক্ষা করা, এটা কিন্তু রুটিন পরীক্ষার মধ্যে, 150 টাকা 200 টাকার ব্যাপার। কথা কি বোঝা গেছে? এটা তুমি সব রুগীদের বেলা করতে পারো, যার জ্বর হয়েছে তারও করতে পারো, যার জ্বর হয়নি তারও করতে পারো। শোনো ভাই, তোমার পেশাবটা রক্তটা একটু পরীক্ষা করতে হবে, ও 150 টাকা একটু খরচ করে আসো দিন ভাই, নাও পরীক্ষাটা করিয়ে এসো। এগুলো বলে রুটিন পরীক্ষা, সবাইরই করতে হয়, সবাইরই করা লাগে। কিন্তু স্পেসিফিক কিছু পরীক্ষা আছে যেগুলো স্পেসিফিক রোগের কারণে তোমাকে চিন্তাভাবনা করে তাই করতে পারে আর কি। কথা বোঝা গেছে? তাহলে তুমি সেই স্পেসিফিক পরীক্ষাগুলো কি, যেমন বুকে যদি শ্বাসকষ্ট হয়, বুকে যদি অ্যাজমা হয়, বুকের মধ্যে যদি ঘড় ঘড় করে, বুকের মধ্যে যদি কড়কড় করে, বুকের মধ্যে যদি শো শো শব্দ হয়, পরপর শব্দ হয়, তাহলে আমরা একটা এক্সরে করতে বলব। দেখা যাচ্ছে যে বুকের ভিতরে গা ঘামতিছে, বুকের ভিতরে ঘামতিছে, পরাণ ধড়পড় করতেছে, লোকটা বলতেছে যে আমার সিঁড়ি ভাঙি উঠতে গেলে আমি মাথা ঘুরি পড়ে যায়, তাহলে তুমি যাও একটা ইসিজি করিয়ে এসো। এসবগুলো তুমি কখন করবে? এসবগুলো করবা তুমি রুগীটাকে দেখার পরে। রুগী তোমার কাছে গেল, আরে বাড়িগনে সাতখালি শিগগির দৌড়ো, এগুলো করে নিয়ে এসো, আরে বাবা ব্যবসা ভেদিন আছে। তাহলে রুগীটা আগে নিয়ে আসবে, তুমি রুগীটাকে তুলবে তোমার টেবিলের পরে, তুমি দেখবা, শুনবা, বুঝবা, তারপরে একটা পরীক্ষা নিরীক্ষার কথা। কতজন তো আছে পরীক্ষা করতে পারে না, তাই না? কতজন তো আছে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। যেমন আমার আজকে একটা লোক আইছে, রুগী আইছে মহিলা, 3 বছর ধরে তার অসুবিধা ঘাড়ে ব্যথা, তার ঘাড়ে ব্যথা নিয়ে আইছে, তার কি পরীক্ষা করতে কবা? সে এক্সরে আল্ট্রাসাউন্ড খুলনাতে সব করে নিয়ে আইছে, রক্ত পরীক্ষা টরীক্ষা সব করছে। তাহলে আমার আর কিছু করার আছে? তাহলে আমি যদি এখন বলি যে বাবা তুমি আবার একবার এক্সরে করো, তো কেন এই যে এক্সরে করে নিয়ে আসছে আবার একটা এক্সরে করবো কেন? এই যে রিপোর্ট দিয়েছে। যে কারণে সবসময় রুগীদের কাছে ভালো পরামর্শ নিয়ে, রুগীদের কাছ থেকে সব কিছু শুনিয়ে বুঝিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা দেবো আর কি। আজিজুল শোনো,
তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ স্যার 14-15 হয়ে গেল। তাহলে কালকে কি করবা?